আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল জুড়ে ইয়েমেনে ১,৫০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এরপরে জানিয়ে দেব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগারে ভয়াবহ আগুন। অন্যদিকে রয়েছে অবশেষে গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করল ইসরায়েল। জানিয়ে দেব যুদ্ধ এড়াতে দেশ ছাড়ছে তরুণরা, প্রতিরোধ করতে মরিয়া হয়েছে ইউক্রেনের পুলিশ। সর্বশেষ জানিয়ে দেব বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে পড়েছে অ্যান্টনি ব্লিংকেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসরায়েলের শহরে ইয়েমেনে ১,৫০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইয়েমেনি বাহিনী সম্প্রতি ইসরায়েল বিরোধী অভিযানে ১,৫০০ ব্যালিস্টিক এবং ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এক ভাষণে এসব তথ্য উল্লেখ করেছে ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গণহত্যামূলক অভিযান শুধু তাদের ব্যর্থতায় ডেকে এনেছে। একই সঙ্গে আল হুথি গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজায় কয়েক মাস ধরে চালানো ভয়াবহ অপরাধের পর দখলদার শত্রুদের ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। এই চুক্তিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে আনসারুল্লাহর নেতা বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় আক্রমণের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মার্কিন সহযোগিতা ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর চেষ্টা করছেন এবং ৪,০৫০টিরও বেশি অপরাধ করছেন। আল হুথি এই সময় আরব ও ইসলামিক দেশগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। তিনি বলেন, গাজায় জনগণের উপর চালানো নিপীড়ন একটি স্পষ্ট বিষয় যা অস্বীকার বা উপেক্ষা করা যায় না। এ সময় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী অভিযান সম্পর্কে আল হুথি জানিয়েছেন, আমরা ইসরায়েলের বিরুদ্ধে ১,২৫৫টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করছি। প্রাথমিক পর্যায়ে মার্কিন বিমানবাহী রণতরী যদিও কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়, তবে এখন তারা প্রতিরক্ষা করতে ব্যর্থ এবং পালিয়ে বেড়াচ্ছে। আল হুথি সেই সঙ্গে ইসরায়েলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ থেকে বহিষ্কার করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘে ইসরায়েলের উপস্থিতি ন্যায় বিচার থেকে অনেক দূরে। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগারে আগুন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ কালুগা অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ১৮ জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থাটি বলছে, গতকাল ১৭ জানুয়ারি গভীর রাতে এই আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অগ্নিকাণ্ডের এই ঘটনা দেখা গেছে। ভিডিওটিতে বলা হয়েছে, তেল সংরক্ষণাগারে আগুন ধরেছে। কালুগার গভর্নর টেলিগ্রামে বলেছেন, এই শহরে একটি শিল্প এলাকায় ড্রোন আঘাত হানার পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি অনাবাসিক এলাকায় অবতরণ করেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি। রাশিয়ার আনুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার দিকে দ্রুত গতিতে দমকল বাহিনী গাড়ি ছুটে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলে বিমান প্রতিরক্ষা ইউনিট মোট ৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার মিত্র দেশ বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে গভর্নর বলছেন, বিমান প্রতিরক্ষা ৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে অবশেষে গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন ধরে ১৫ মাস রক্তক্ষরণের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি। শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তিটি অনুমোদন করছেন। এক ভোরে এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সরকার জিম্মি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে। আগামীকাল থেকে কার্যকর হচ্ছে এই পরিকল্পনা। এছাড়া ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম দিন রোববার দেশটির বিভিন্ন কারাগারে থেকে ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।
এর মধ্যে ৬৯ নারী, ১৬ পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নাম প্রকাশ করেছে বিচারক মন্ত্রণালয়। এর আগে বুধবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির আমির শেখ তামিম বিন হামদ আল থানি জানিয়েছেন, গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৃহস্পতিবার এই চুক্তি অনুমোদন এবং পার্লামেন্টে সেটির উপর ভোট হওয়ার কথা ছিল, তবে নেতানিয়াহু বলেন হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করবে না তার মন্ত্রিসভা। ইসরায়েলের অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে, তবে হামাসের পক্ষ থেকে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল শেরুক এক বার্তায় বলেন, মধ্যস্থকারীরা যে যুদ্ধবিরতির চুক্তি প্রস্তাবনা করছেন সেটি স্বাক্ষর ও বাস্তবায়নের জন্য হামাস প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১,২০০ জনেরও বেশি নিহত হয়। জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় ২৫০ জনেরও বেশি মানুষকে। তাদের মধ্যে অনেককেই মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী গাজায় হামাসের এখনও ৯৮ জন জিম্মি জীবিত অথবা মৃত অবস্থায় রয়েছেন। এদিকে যুদ্ধ এড়াতে দেশ ছেড়ে পালাচ্ছে তরুণরা, প্রতিরোধ করতে মরিয়া হয়েছে ইউক্রেনের পুলিশ। টানা ২ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার হামলায় বিপুল সংখ্যক সেনা হারিয়েছে ইউক্রেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের সেনা সংকটের বিষয়টি বারবার গণমাধ্যমে এসেছে। এর মধ্যে আবারও সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হলেও যুদ্ধে অংশগ্রহণ এড়াতে বেআইনিভাবে দেশ ত্যাগ করছেন ইউক্রেনের তরুণরা। আর তরুণদের দেশ ত্যাগ ঠেকাতে ইউক্রেন জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবে ২০০টি তল্লাশি অভিযান চালানো হয়েছে। ইউক্রেনের পুলিশ এক বিবৃতিতে বলেছেন, সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় পুরুষদের বেআইনিভাবে সীমা অতিক্রম করার দুর্ঘটনায় ২ শতাধিক অভিযান চালিয়েছে দেশটির জাতীয় বাহিনী পুলিশ। এর আগে গত সপ্তাহে দেশ জুড়ে ব্যাপক আকারে এই ধরনের তল্লাশি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা। সামরিক বাহিনীর সামর্থ্য বাড়াতে বিস্তৃত পরিসরে সেনা সংগ্রহের পদক্ষেপে যুদ্ধে যাওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় ছেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষকে ইউরোপ থেকে পালিয়ে যেতে দেখা গেছে। অনেকেই মানব পাচারে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ ও নদীপথ দিয়ে দেশ ছাড়ছেন। পুলিশ বলছে, বাধ্যতামূলক সামরিক সেবা কর্মসূচি ফাঁকি দেওয়া এবং এই ব্যক্তিদের বেআইনিভাবে ইউক্রেন সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত চক্রগুলোকে লক্ষ্য করে প্রাথমিক অভিযান চালানো হয়েছে। এদিকে বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের শেষ সংবাদ সম্মেলনের রূপ নেয় উত্তপ্ত বিতর্কে। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন তিনি। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের 2 সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায়। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং রুমে অস্বাভাবিক দৃশ্যটি দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গত 15 মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে নিজেদের কূটনৈতিক তৎপরতার পক্ষে কথা বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে প্রশ্ন করতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন সাংবাদিকেরা। স্যাম হুসাইনি নামে এক সাংবাদিক চিৎকার দিয়ে বলেন, অপরাধী, আপনি কেন হেগে নেই? দীর্ঘদিন বহির্বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসেবে পরিচিত এই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইঙ্গিত করে এই কথা বলেন।